আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। আজকে আমরা আলোচনা করব অবিসিটি ওয়েট গেইন। তো অবিসিটি ওয়েট গেইন আলোচনা করার পূর্বে শুরুতে আমরা একটা পিকচার দেখাই। দেখেন, এই লোকটার অবস্থা দেখেন, এই বাচ্চাটারও অবস্থা দেখেন। হ্যাঁ, এরকম প্রায় আমরা হরহামেশায় এই ধরনের রুগী পাই, যাদের স্থূলতা অনেক বেশি। তো আমাদের দিন দিন আমাদের এই অবিসিটি পরিমাণ অনেক বৃদ্ধি পাচ্ছে, কারণ আমাদের অভ্যাসের পরিবর্তন হচ্ছে। আমরা এখন অনেক বদ অভ্যাস দ্বারা আক্রান্ত হয়েছি। তো এই বদ অভ্যাস থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি, আজকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কি করে আমরা স্থূলতা থেকে বাঁচতে পারি, অবিসিটি নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি। আগে আমরা জানি অবিসিটি জিনিসটা কি। সাধারণত বিভিন্ন গাইডলাইন অনুযায়ী অবিসিটি বলা হয় ওই সমস্ত মানুষদের যাদের বিএমআই ফুল মিনিংস আছে বডি মাস ইন্ডেক্স। এটার পরিমাণ যদি 25-এর বেশি থাকে, সাধারণত সেটাকে আমরা অবিসিটি বলবো। নর্মালি এই অবিসিটিটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, মাইল্ড, মডারেট, সিভিয়ারিটির উপর ভিত্তি করে। তো আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা যা শুধু অবিসিটি জিনিসটা কি। অবিসিটি হলো জাস্ট আমাদের শরীরের স্থূলতা বৃদ্ধি পাওয়া, সেটা একটা নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। যারা আমরা দক্ষিণ এশিয়ায় রয়েছি, এদের সাধারণত 25-এর উপর হইলেই এরা ওয়েট গেইন বা অবিস হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে। তো এই অবিসিটির ইন্টারন্যাশনাল বিভিন্ন গাইডলাইন, বিশেষ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 2019 সালের একটি তথ্য মতে, তাদের গাইডলাইনের মতে, যে সারা ওয়ার্ল্ডে এই অবিসিটির কারণে অনেক লোক প্রাণহানি হয়েছে। তার ভিতরে 5 মিলিয়নের বেশি লোক মারা গেছে শুধুমাত্র এই স্থূলতার কারণে বা হাই বিএমআই কারণে। অতিরিক্ত বিএমআই বেড়ে যাওয়ার ফলে এই অবিসিটিটা সৃষ্টি হয়েছে এবং পেশেন্ট মারা গেছে বিভিন্ন ডিজিজের কারণে, যেগুলো আমার এই অবিসিটির জন্য দায়ী। তো আমাদের এই অবিসিটি কি কি কারণে অবিসিটি হতে পারে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। সাথেই থাকুন, আর ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। তো সর্বপ্রথম আমরা জানলাম যে আমাদের দক্ষিণ এশিয়া যারা আমরা আছি, সাধারণত আমাদের 25-এর বেশি হইলে আমরা তাদেরকে অবিসিটি বলবো। তো কি কি কারণ রয়েছে যেগুলো আমাদের অবিস করে দেয়, ওয়েট গেইন করে দেয়? অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে অন্যতম কারণ বলা হয় ল্যাক অফ অ্যাক্টিভিটি বা ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যদি একজন মানুষ তার স্বাভাবিক অ্যাক্টিভিটির চেয়ে কম অ্যাক্টিভিটি প্রদর্শন করে, তাহলে তার কিন্তু স্থূলতা বাড়বে। বিশেষ করে বিভিন্ন গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে প্রতি সপ্তাহে কমসে কম একেবারে অ্যাটলিস্ট 150 মিনিট তার অবশ্যই অ্যারোবিক এক্সারসাইজ করা দরকার প্রতি সপ্তাহে। এটা বিভিন্ন একজন অ্যাডাল্ট পার্সনের জন্য অবশ্যই 150 মিনিট যেতে হয়। এবং যারা বাচ্চা রয়েছে, বাচ্চা মানুষ, তাদের জন্য অবশ্যই কমসে কম অ্যারোবিক এক্সারসাইজ করবে পার ডে 60 মিনিট। কিন্তু যারা আমরা অ্যাডাল্ট রয়েছে, আমাদের সাধারণত 45 মিনিটস প্রতিদিন করতে পারলে সবচেয়ে ভালো। একেবারে যদি সম্ভব না হয়, তাহলে সপ্তাহে 150 মিনিটস বলা হয়েছে। তো এটা অত্যন্ত আমাদের জরুরি। এরপর হচ্ছে, তাহলে যদি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, তাহলে কিন্তু আপনি অবিস হয়ে যাবেন। সুতরাং আমাদের অবশ্যই প্রতিদিন কিছু কিছু হাঁটা দরকার, কিছু কিছু কষ্টে কাজ করা দরকার, 5 টাকার ভাড়া হেঁটে যাওয়া দরকার। আমরা অটো পেয়ে, রিক্সা পেয়ে এটা থেকে বঞ্চিত হয়ে গেছি। সুতরাং আমরা কিন্তু স্থূল হয়ে যাচ্ছি। এটা অবশ্যই আমাদের প্রিভেন্ট করতে পারি শুধুমাত্র প্রতিদিন যদি আমরা 45 মিনিট হাঁটি, অথবা টাইমলি যদি আমরা সপ্তাহে নিয়ম করে 150 মিনিট কমসে কম হাঁটি। আর বাচ্চারা যারা পার ডে মিনিমাম 1 আওয়ার, তারা 1 ঘন্টা তারা যদি এক্সারসাইজ করে। আনহেলদি 2 নম্বর যে অন্যতম কারণ, সেটা আনহেলদি
বিহেভিয়ার, খাবারের যে বিহেভিয়ার সেটা পরিবর্তন হয়। আনহেলদি ইটিং আমরা বলি। আনহেলদি ইটিং কেন বলা হয়েছে? যে হেলদি খাবারটা হেলদির না। যেমন 1 নম্বর অনেকগুলো রয়েছে খাবার তালিকা, তার ভিতরে যে বেশি ক্যালোরির খাবার যদি কেউ গ্রহণ করে, আমাদের বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আমাদের যতটুকু কার্বোহাইড্রেট খাওয়া দরকার, যতটুকু প্রোটিন খাওয়া দরকার, যতটুকু অ্যামাইনো অ্যাসিড খাওয়া দরকার, এইরকম প্রত্যেকটা জিনিসে আমার যতটুকু খাওয়া দরকার, যতটুকু মিনারেল দরকার, যতটুকু তার চাইতে যদি আমরা বেশি ক্যালোরি গ্রহণ করে ফেলি, এই জন্য ইটিং মোর ক্যালোরি দ্যান ইউ ইউজ, আমরা যতটুকু আমাদের পার ডে প্রয়োজন তার চাইতে যদি আমরা বেশি খাই, একজন স্বাভাবিক মানুষের পার ডে কারো যদি 200 কিলো ক্যালোরি খাবার প্রয়োজন, সে যদি 200 ক্যালোরির চেয়ে অতিরিক্ত খাবার খেয়ে ফেলায়, এই অতিরিক্ত খাবারটাই তার শরীরে বার্ডেন হবে, এটা আস্তে আস্তে জমা হবে, এইটাই তার জন্য ক্ষতির কারণ হবে। তাহলে অবশ্যই আমাদের ক্যালোরি খাবার হিসাব করে খাওয়া উচিত। এরপর হচ্ছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড খাবার খাওয়া, স্যাচুরেটেড ফ্যাট খাবার, স্যাচুরেটেড ফ্যাট, এগুলো বিভিন্ন গাইডলাইন, অ্যাকর্ডিং টু দ্য ডায়েটারি গাইডলাইন ফর আমেরিকান, তারা বলছে যে স্যাচুরেটেড ফ্যাট অবশ্যই শুড বি নট মোর দ্যান লেস 10%। আমরা যে খাবারটা খাই সেই খাবারের ভিতরে টোটাল ক্যালোরি যেটা আছে তার ভিতরে অবশ্যই 10% এর নিচে রাখতে হবে, এর বেশি করা যাবে না, সেটা স্যাচুরেটেড ফ্যাট। এই স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অবশ্যই কি 10% রাখতে হবে সর্বোচ্চ হলে, এর নিচে রাখার চেষ্টা করা। এরপর হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে যদি আমরা সুগার খাই, আমরা সেটা ডাইরেক্ট সুগার খাইতে পারি, অত সুগার জাতীয় খাবার যেটা হোয়াইট পয়জন বলা হয়, এখন সরাসরি সুগার যেটা হোয়াইট পয়জন, যেটা আমরা পার ডে বিভিন্ন খাবারের মাধ্যমে খাচ্ছি, সরাসরি কেউ সুগার খাচ্ছি, চিনির দিয়ে শরবত বানাই খাচ্ছি, চিনির কোনো খাবার খাচ্ছি, এগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকর আমাদের, এগুলো আমাদের আনহেলদি খাবার। সুতরাং এই 3 ধরনের খাবার আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত। 1 নম্বর হচ্ছে আমরা বেশি ক্যালোরি খাবার গ্রহণ করব না, যতটুকু আমরা ইউজ করি তার চেয়ে বেশি অবশ্যই করব না, কতটুকু আমাদের দরকার সেটা আমাদের BMI অনুযায়ী আমরা ক্যালকুলেট করে নেব। এটা যে কোনো ডাক্তারের কাছে গেলে অথবা ডায়েটিশিয়ান কাছে গেলে অবশ্যই তারা এটা ক্যালকুলেট করে দিবে যে কতটুকু আমার পার ডে কতটুকু কিলো ক্যালোরি গ্রহণ করা দরকার। এরপর হচ্ছে যে স্যাচুরেটেড খাবার অবশ্যই 10%-এর বেশি না। এরপর হচ্ছে অবশ্যই আমরা অতিরিক্ত সুগার জাতীয় খাবার আমরা খাওয়া থেকে অবশ্যই বিরত থাকব। এরপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখন যেটা চলতেছে সেটা হচ্ছে যে পার ডে কী পরিমাণ আমরা ঘুমাচ্ছি। যদি কোনো ব্যক্তি পার ডে অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী যে 7 আওয়ার্সের কম যদি কেউ ঘুমায় তাহলে তার মারাত্মক প্রবলেম হবে। যে 7 ঘন্টা, আমরা কিন্তু সেই 7 ঘন্টা এখন ঘুমাইতে পারি না। হ্যাঁ, এটা সুন্দর একটা প্রবাদ আছে যে নট গেটিং এনাফ স্লিপ অর নট গেটিং এনাফ গুড কোয়ালিটি স্লিপ। হ্যাঁ, তাহলে যদি আমি পর্যাপ্ত পরিমাণ কিনা স্লিপ না নিতে পারি, ঘুম না নিতে পারি, তাহলে আমাদের কি হবে, আমাদের BMI অবশ্যই হাই হয়ে যাবে। অনেক লোক আছে, বিশেষ করে চাকরিজীবী আছে অথবা স্টুডেন্ট রয়েছে অথবা গৃহিণী রয়েছে, তারা রাত জেগে কাজ করে, রাত জেগে থাকে, অনেকে মোবাইল রাত জেগে থাকে। এই সমস্ত মানুষের কিন্তু দেখবেন যে তারা অত্যাধিক খায় না, যে স্যার আমি তো অত্যাধিক খাই না, তারপর আমি মোটা হয়ে যাচ্ছি কেন, আমার স্থূলতা কেন, আমার পেট বড় হয়ে যাচ্ছে কেন। ভাই, আপনি রাত জাগেন, এই রাত জাগা বন্ধ করতে হবে, তা না হলে আপনার এই BMI কমানো সম্ভব নয়। এরপর হচ্ছে হাই অ্যামাউন্ট অফ স্ট্রেস, খুবই গুরুত্বপূর্ণ। মানসিক যে চাপ সেটা লং টার্ম হতে পারে স্ট্রেস, ইভেন শর্ট টার্ম স্ট্রেস, এইটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে এইটা আমাদের এফেক্ট করে ব্রেনের এবং আমাদের হরমোনের উপর। এবং এই হরমোন বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন রয়েছে যেটা হচ্ছে কর্টিসল। এই কর্টিসল আমাদের খুবই জরুরি একটা জিনিস, যেটা আমাদের কন্ট্রোল করে এনার্জি, শক্তি, ব্যালেন্স এবং হাংরি, আমার যে খাবার চাহিদা সেটা। তো প্রচুর পরিমাণে যদি কেউ স্ট্রেসে থাকে, স্ট্রেস নেয়, সেটা বেশি অথবা শর্ট টার্ম,
তাহলে এটা কিন্তু আমাদের হাংরি খাবার খিদার বাড়াই দিবে। আর খিদা যদি বেড়ে যায় তাহলে আমাদের কিন্তু শরীরে অতিরিক্ত চর্বি, অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীরে ঢুকে গেল। তো আমি যে পরিমাণ গ্রহণ করছি সেই পরিমাণ তো বের করতে পারতেছি না। আমি যে পরিমাণ খাবার খাচ্ছি সে পরিমাণ বের যদি না করতে পারি শরীর থেকে, এটাই আমাদের শরীরের জন্য বার্ডেন হয়ে যাবে, বোঝা হয়ে যাবে, আর এইটাই আমাদের শরীরে জমবে, আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি। সুতরাং আমরা অবশ্যই স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করব। আমি নিজে থাকবো, অপরকেও রাখার চেষ্টা করব। হেলথ কন্ডিশন, বিভিন্ন সাম কন্ডিশন রয়েছে, যে মেটাবলিক সিন্ড্রোম রয়েছে, এটা অবশ্যই মেনটেন করা। জেনেটিক কিছু কজ রয়েছে, জেনেটিক্যালি অনেক দেখা যায় অনেক ফ্যামিলি মেম্বার অনেক মোটা, অবিস। আসলে এইটা ওই রকম আমরা কিছু করতে পারি না, কারণ এটা সে জেনেটিক্যালিভাবে সে হেলদি বা জেনেটিক্যালিভাবে সে অবিস। যে সাধারণত এরা তাদের খাদ্য অভ্যাস যদি পরিবর্তন করে, ওভার এক্সারসাইজ না, নিয়ম মাফিক যদি রুটিন মাফিক সমস্ত কাজগুলো করে, ব্যালেন্স ডায়েট গ্রহণ করে এবং সে পর্যাপ্ত পরিমাণ ঘুমায়, তাহলেও অনেকটা কন্ট্রোল করা সম্ভব। বেসিক্যালি জেনেটিক্যালি যেটা, সেটা মানুষের হাতে ওই রকম কিছু নাই, তবে সে যদি চেষ্টা করে কিছু অংশ হলেও কমানো সম্ভব। এরপর খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মেডিকেশন। আমরা অনেক সময় অনেক ধরনের মেডিকেশন গ্রহণ করি, এই ধরনের ঔষধ যেটা, এটা আমাদের কিন্তু অবিস করতে সাহায্য করে, অবিসিটি, ওয়েট গেইন হয়ে যায়। তার ভিতরে 1 নম্বরে অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ। অনেক রোগী রয়েছে যারা লং টাইম যাবৎ অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ খায়, তা এরা কিন্তু মোটা হয়ে যাবে। সুতরাং আপনি যদি কোনো অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ খেয়ে থাকেন লং টাইম যাবৎ, অবশ্যই বাদ দিন, কারণ এটা আপনাকে মোটা করে দিবে। আস্তে আস্তে আপনি মোটা হয়ে যাবেন, স্থূলতা বাড়াই দিবে, এটা আপনার মারাত্মক ক্ষতি করবে। অ্যান্টি সাইকোটিক ড্রাগ, বিভিন্ন সাইকোটিক পেশেন্ট রয়েছে, তারা দেখবেন অনেক সময় মোটা হয়ে যায়, তাদের মূলত এই সাইকোটিক যে ড্রাগটা রয়েছে, এই ড্রাগগুলো তার জন্য দায়ী। অনেকেই বিটা ব্লকার গ্রহণ করে, লং টাইম যাবৎ বিটা ব্লকার গ্রহণ করে। তো বিটা ব্লকার রেজিস্টার্ড চিকিৎসক ব্যতীত দেওয়া উচিত না। যে একজন রেজিস্টার্ড চিকিৎসক যে রয়েছেন, সে অবশ্যই বোঝে যে কাকে বিটা ব্লকার দেওয়া দরকার, কাকে দেওয়া দরকার নাই। বিটা ব্লকার অত্যন্ত লাইফ সেভিং একটা ড্রাগ, যেটা আমরা সিলেক্টিভ কার্ডিও সিলেক্টিভ যে সমস্ত ড্রাগ রয়েছে, এই যেমন বিসোপ্রোলল, মেটোপ্রোলল, এই জাতীয় ড্রাগগুলো আমাদের হার্টের জন্য মারাত্মক লাইফ সেভ করে, হার্টের জন্য অত্যন্ত উপকারী ড্রাগ। সুতরাং এইটা আমার রোগীর জন্য অত্যন্ত জরুরি। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক রোগী তার বিটা ব্লকার প্রয়োজন নাই, কিন্তু সে বিভিন্ন মানুষের পরামর্শে বিটা ব্লকার গ্রহণ করছে অথবা দোকানদারের পরামর্শ গ্রহণ করছে, এইটা তার জন্য মারাত্মক ক্ষতি। অনেক সময় বোঝে না যে বিটা ব্লকার কখন দেবো। ইয়াং অ্যাডাল্ট পার্সনদেরও অনেক সময় আমরা বিটা ব্লকার দেই না, যদি না তার স্পেসিফিক ইন্ডিকেশন না থাকে। নর্মালি ইয়াং পার্সনদের কখনোই আমরা বিটা ব্লকার দেই না, যদি না তার ইসকেমিক হার্ট ডিজিজ না থাকে, যদি তার অ্যারিথমিয়া না থাকে, যদি না তার এরকম স্পেসিফিক কজ যদি না থাকে, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ আমরা কখনোই দেই না। সুতরাং বিটা ব্লকার সকলেই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যাদের ডাক্তার যদি না দিয়ে থাকে, এরকম যদি প্রবলেম না থাকে, তাহলে হলে বিটা ব্লকার যদি আপনি লং টাইম খান, আপনারও ওয়েট গেইন হবে। এবারও খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনেক মা বোন আছেন যারা যে বিয়ের পরে দেখা যায় মোটা হয়ে যায়। অনেক মা রয়েছে, অনেক বোন রয়েছে। কারণটা কি জানেন? অনেক মা বোন রয়েছে যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করে অথবা ইনজেকশন নেয়। এই বাত কন্ট্রোল যে পিল, এইটা মারাত্মক ক্ষতি, ইনজেকশন মারাত্মক ক্ষতি। সুতরাং এই পিল অথবা ইনজেকশন অবশ্যই, কন্ট্রাসেপটিভ পিল অথবা ইনজেকশন অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে অবশ্যই এটা খুব জরুরি। অন্যান্য মেথডগুলো যেগুলো রয়েছে আপনি সেগুলো ব্যবহার করবেন, এই পিল বা ইনজেকশন ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এরপর কিন্তু স্টেরয়েড আছে, গ্লুকোকর্টিকয়েড, স্টেরয়েড জাতীয় ঔষধ, এইগুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত। যদি না স্পেসিফিক ইন্ডিকেশন না থাকে, অবশ্যই এইগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব। সাধারণত স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে যেগুলোর জন্য আমরা গ্লুকোকর্টিকয়েডস, ইনজেকশন বা ঔষধ
বা স্টেরয়েড এই জাতীয় আমরা দিয়ে থাকি। স্পেসিফিক ইন্ডিকেশন না থাকলে কোনো স্যারে যদি প্রেসক্রিপশন না করে আপনি অবশ্যই এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। ইনসুলিন যারা রয়েছে এটা একটা হরমোন যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এইটাও অনেক সময় আমার পেশেন্টদের ওজন বৃদ্ধি করে দেয়। সুতরাং যদি অনেক পেশেন্টেরই আমরা যদি তার ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দ্বারা যদি নিয়ন্ত্রণ সম্ভব বা আমাদের গাইডলাইনের অনুযায়ী যদি সে পড়ে, সাধারণত যদি না তার ফাস্টিং ব্লাড সুগার 16.5-এর উপরে যদি না হয় অথবা HbA1c 10-এর উপরে যদি না থাকে তাহলে, এবং যদি তার স্পেসিফিক ইন্ডিকেশন ইনসুলিন না থাকে, তাহলে অবশ্যই আমরা সাধারণত ওরাল ডায়াবেটিক এজেন্টগুলো রয়েছে, হাইপোগ্লাইসেমিক এজেন্ট যেগুলো রয়েছে এই জাতীয় ড্রাগ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সে স্থিরতার হাত থেকে বাঁচবে। তো এইরকম মোট কথা হচ্ছে আমাদের লাইফস্টাইল মেনটেন করা, নিয়ম মাফিক ঔষধ সেবন করা, ডাক্তারের পরামর্শ ঔষধ সেবন করা এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম দেওয়া এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা। এটা যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই আমাদের ওজন কন্ট্রোল করা সম্ভব, স্থিরতা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা সকলেই চেষ্টা করি রাত জাগা থেকে বিরত থাকি। মোবাইলে অনেকক্ষণ ধরে কাজ করা, ল্যাপটপে অনেকক্ষণ ধরে কাজ করা এটাও ক্ষতিকর। কাজের মাঝে একটু বিরতি দেই, তারপর কাজ করি আশা করি। এবং আমরা অবশ্যই সকল ধরনের কোমল পানীয় অবশ্যই অ্যাভয়েড করতে হবে, সেটা যেটাই হোক না কেন, 7up, RC, কোকাকোলা, বাংলাদেশের বাহিরে মোজো, এগুলি সমস্ত ধরনেরই আমরা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এগুলি মারাত্মক ক্ষতিকর, এগুলি অবশ্যই মারাত্মক ক্ষতিকর। তো আপনারা যারা রয়েছেন, আপনারা আশা করি এই ভিডিওটা আপনাদের স্থূলতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ভালো থাকবেন। যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার চেম্বারে আসতে পারেন। আমি মাদারীপুরে রুগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতালে, আর বরিশালে যাই প্রতি শুক্রবার। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।